হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার টার্গেটেড ট্রেন ইউটিউব চ্যানেল। তো আমরা আগের বারে তোমাদের জন্য তোমাদের প্রথম সামেটিভ এক্সামের সাজেশন কিছু প্রশ্ন নিয়ে এসেছিলাম। এবারেও আমরা তোমাদের সেকেন্ড সামেটিভের এক্সামের কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের এই সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই আমরা শুরু করছি আমাদের এই সামেটিভ এক্সামে কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেগুলো আমরা আগে দেখে নেব, এবং তারপর দেখব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নাম্বার করে আসে, এবং আমরা শেষে সেই সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথমেই দেখো আমাদের এই সামেটিভে টোটাল কতগুলো চ্যাপ্টার পরীক্ষা হবে তোমরা সবাই জানো, তাও আমি একবার বলছি যে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি। আমরা যদি দেখি এই চারটে চ্যাপ্টার তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট থেকে হবে, এবং একটা চ্যাপ্টার আছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এটা তোমাদের লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার, এটা হবে আমাদের লাইফ সায়েন্সের পোর্শন থেকে। আমি কিন্তু আজকে শুধুমাত্র তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে চারটে চ্যাপ্টার ওই সমস্ত চ্যাপ্টার থেকেই সাজেস্টিভ প্রশ্নগুলো নিয়ে এসেছি। তোমাদের লাইফ সায়েন্সের উপর আরও একটা ভিডিও হবে, সেখানে তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, এখান থেকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে। বুঝতে পারলে? তো প্রথমে যদি দেখি আমি আলো, এই চ্যাপ্টারে আমাদের প্রশ্ন আছে টোটাল 5 মার্কস, এবং যদি আমরা দেখি নাম্বার ডিভিশনটা, তার মধ্যে আমাদের এমসিকিউ আছে 2টো, শর্ট প্রশ্ন আছে 1টা, এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1টা। ঠিক আছে, এইভাবে দেখো প্রত্যেকটা অধ্যায়ের নাম্বার ডিভিশনটা দেওয়া আছে, একটু দেখে নাও তোমরা। দেখো চৌম্বক থেকে পড়ছে 5 নাম্বার, তড়িৎ থেকে 5 নাম্বার, পরিবেশ বান্ধব শক্তি থেকে 5 নাম্বার, এবং পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এখান থেকে পড়ছে 5 নাম্বার। তো যদি আমরা দেখি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 5 নাম্বার করে আসছে। ঠিক আছে, তোমরা একটু এখানে নাম্বার ডিভিশনটা দেখে নেবে, কতগুলো শর্ট প্রশ্ন কতগুলো বড় প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মার্ক ডিভিশন, মার্ক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এরপরে আমরা যাব একের পর এক চ্যাপ্টারগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা করব আলো, তারপরে চুম্বক, তারপরে তড়িৎ, এবং শেষে পরিবেশ বান্ধব শক্তি। আলোর প্রথম প্রশ্ন যেটা আছে এখানে আমাদের, সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ার কারণ কি? মানে কি? সূচিছিদ্র ক্যামেরায় যে প্রতিকৃতি বা প্রতিচ্ছবি সৃষ্টি হয় সেটা উল্টো হয় কেন? ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন রকমের শর্ট প্রশ্ন হয়, পরীক্ষায় পড়ে, এমসিকিউ হয়, শূন্যস্থান পূরণ হয়, ট্রু ফলস হয়, তাই তো? আমি কিন্তু এখানে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত টাইপের নিয়ে এসেছি। অতএব এগুলো করলে কিন্তু তোমরা তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন পারবে, ড্যাশ পূরণ পারবে, ট্রু ফলস পারবে, সবগুলোই পারবে। ঠিক আছে, এবং সবার শেষে আমি দেখবো কিছু 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন যেগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে। ক্লিয়ার? আর এখানে দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, এবং কিছু কিছু প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি এখানে বলবো না। আজকে আমাদের এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে সাজেশন প্রশ্নগুলো পৌঁছে দেওয়া। ঠিক আছে, তো তোমরা যদি চাও এর অ্যান্সার, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে আমাদের টার্গেট 89-এ। ওকে, চলো পরের প্রশ্ন আছে, কি জাতীয় প্রতিফলকে নিয়মিত প্রতিফলন হয় বা দেখা যায়? আমরা জানি প্রতিফলক কত ধরনের হয়। কি হয়? নিয়মিত প্রতিফলন, আর কি হয়? বিক্ষিপ্ত প্রতিফলন। তো এখানে বলছে কি জাতীয় প্রতিফলকে নিয়মিত প্রতিফলন হয়, কি হবে? করতে হবে নিজেদের। ঠিক আছে, সিনেমার পর্দায় কোন জাতীয় প্রতিফলন দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে হয় বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, এখানে কি হয়? বিক্ষিপ্ত প্রতিফলন। আলোকরশ্মি অভিলম্ব বরাবর দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? একটা দর্পণ মানে কি? দর্পণ মানে আমরা যাকে বলি আয়না, সহজ ভাষায় আয়না, সমতল দর্পণ মানে আয়না। তো ওখানে যদি কোনো রশ্মি লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে পড়ে, তাহলে প্রতিফলন কোণ কত হয়? আমাদের মনে রাখতে হবে, যদি কোনো আলোকরশ্মি অভিলম্ব বরাবর কোনো সমতল দর্পণে বা যে কোনো দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে আপতন কোণের মানও 0 ডিগ্রি এবং প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি। এখানে চাওয়া হয়েছে কি? প্রতিফলন কোণ। তোমাদের যদি জিজ্ঞাসা করা হতো আপতন কোণ কত হবে, তখনও কিন্তু অ্যান্সার 0 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, কোন ধরনের প্রতিসরণে
রশ্মি প্রতিষ্ঠিত হলেও তার অভিমুখ পরিবর্তিত হয় না বা অভিমুখের পরিবর্তন হয় না। অভিমুখের পরিবর্তন হবে না প্রতিসরণের ক্ষেত্রে। আমরা পড়ে এসেছি প্রতিসরণে কি হয় না, অভিমুখ পরিবর্তিত হয়। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, যখন লম্বভাবে কোনো রশ্মি পড়বে কোনো প্রতিসারকে, তখন কিন্তু এর কোনো চ্যুতি হয় না, অর্থাৎ কোনো রকম অভিমুখ পরিবর্তিত হবে না। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার কি হবে? লম্বভাবে প্রতিসরণের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরপরে আমরা দেখব পরের প্রশ্ন কি আছে। কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কোন ধরনের প্রতিফলনের ক্ষেত্রে? এর অ্যান্সার আমি বলছি না, তোমাদের নিজেদের করতে হবে। ঠিক আছে, আলোকরশ্মি দর্পণে কিভাবে আপতিত হলে চ্যুতি সর্বোচ্চ হয়? এটাও আমি বলছি না, এটাও খুব ভালো প্রশ্ন, এটাও তোমাদের কিন্তু করতে হবে। 3টি ক্ষতিকারক অদৃশ্য রশ্মির উদাহরণ। দেখো, ক্ষতিকারক অদৃশ্য রশ্মি, যে রশ্মিকে আমরা দেখতে পাই না। আমরা জানি ইউভি রশ্মি হয়, এক্স রশ্মি হয়। আমি দুটো বলে দিলাম, তোমাদের কি করতে হবে? একটা নিজেদের করতে হবে, আর সাথে তোমরা এর অ্যান্সারটা, আর যে একটা অ্যান্সার যেটা হবে আমাদের, সেটা তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো। ভাঙা হাড়ের ছবি তুলতে কোন রশ্মি ব্যবহার করা হয়? একদম সহজ প্রশ্ন, এটা আমরা সবাই জানি। কি রশ্মি? এক্স রশ্মি, তাই তো? বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা, বিচ্ছুরণ পড়েছো নিশ্চয়ই। তো এর একটি প্রাকৃতিক ঘটনা কি হবে? দেখো, বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মনে রাখতে হবে কি না, রামধনু। ঠিক আছে, রামধনু হচ্ছে কি বিচ্ছুরণের প্রাকৃতিক একটি ঘটনা। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন, কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না? কোন প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না? মনে রাখতে হবে, যদি আমাদের প্রতিফলনটা নিয়মিত প্রতিফলন হয়, তাহলে আমাদের প্রতিফলিত রশ্মি কি হয়? সমান্তরাল হয়। কিন্তু যদি বিক্ষিপ্ত প্রতিফলন হয়, কি বললাম? যদি বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হবে না। মনে থাকবে? বোঝা গেল? বেশ, এবারে আমরা দেখব আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন অথবা 3 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসবে। ঠিক আছে, দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, আলোর প্রতিফলন কি? দেখো, এখানে কিন্তু আমি প্রশ্নগুলোর অ্যান্সার বলছি না, এগুলো তোমরা সবই কিন্তু বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের কি করতে হবে? বইটাকে ভালোভাবে পড়তে হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রতিফলন কি, আলোর প্রতিফলন কি, প্রতিফলনের সূত্র। দেখো, এই প্রতিফলনের সূত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এটা আমাদের করতেই হবে। বুঝতে পারলে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, সূচিছিদ্র ক্যামেরা কি? এই ক্যামেরার বৈশিষ্ট্য বা সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সূচিছিদ্র ক্যামেরা, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, পরের প্রশ্ন, আলোকীয় মাধ্যম কাকে বলে? আলোকীয় মাধ্যম কয় প্রকারের হয়? সাথে কিন্তু কয় প্রকারের হয়, সাথে কি কি। ঠিক আছে, কি কি হয়, সেই মাধ্যমগুলোর নাম কি কি হয়, সেগুলো জেনে রাখতে হবে। দেখো, আমি এখানে তোমাদের বলে রাখি যে আলোকীয় মাধ্যম কিন্তু 3 প্রকার হয়, তাই তো? তোমরা সকলে জানো যে কি কি? স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, আর একটা কি? ঈষৎ স্বচ্ছ মাধ্যম, তাই তো? স্বচ্ছ, অস্বচ্ছ, আর কি? ঈষৎ স্বচ্ছ। তোমাদের কি করতে হবে? 3টে মাধ্যম সম্পর্কে কিন্তু ভালোভাবে নলেজটা দরকার, কারণ তোমাদের কিন্তু 3টে মাধ্যম থেকেই জিজ্ঞাসা করতে পারে যে স্বচ্ছ মাধ্যমের একটি উদাহরণ দাও। ঠিক আছে, বা এটি কি, এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, চলো, পরের প্রশ্ন হচ্ছে, আলোর প্রতিসরণ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আলোর প্রতিসরণ আমাদের করতেই হবে। ঠিক আছে, চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো, চিত্র দেওয়ার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখবে চিত্র মানেই, আলোর যে কোনো চিত্র মানেই সেখানে ডিরেকশন, দিক, আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অভিমুখটা আমাদের মেনশন করা কিন্তু মাস্ট। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে?
আলোর বিচ্ছুরণ কাকে বলে, সংজ্ঞা, এটা আমাদের করতে হবে। অতিবেগুনি রশ্মি কি? অতিবেগুনি রশ্মির দুটি ক্ষতিকারক প্রভাব। দেখো, অতিবেগুনি রশ্মি এটা কিন্তু খুবই ক্ষতিকারক একটি রশ্মি। যদি আমাদের এই রশ্মি আমাদের মানুষের ত্বকে পড়ে তাহলে কিন্তু আমাদের ত্বকে ক্যান্সার হতে পারে। উদ্ভিদের দেহে পড়লে কি হবে? তাদেরও সালোক সংশ্লেষ ব্যাহত হয়, ঠিক আছে, পাতাগুলো শুকনো হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের ক্ষতিকারক প্রভাব, এগুলো কিন্তু দেখে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। অ্যাম্বুলেন্স, দেখো লেখা আছে, বানান লেখা আছে AMBULANCE। কথাটি গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? দেখবে রাস্তা দিয়ে যখন যাবে, যদি কখনো অ্যাম্বুলেন্সকে দেখো, দেখবে ওখানে অ্যাম্বুলেন্স যে বানানটা লেখা আছে ওটা কিন্তু উল্টোভাবে লেখা থাকে, সোজাভাবে লেখা থাকে না। কেন লেখা থাকে না তোমরা পড়েছো? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের রেডি করতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। সদ্বিম্ব ও অসদ্বিম্বের পার্থক্য, দেখো সদ্বিম্ব অসদ্বিম্ব এগুলো কিন্তু প্রতিবিম্বের প্রকারভেদ, তাই তো আমরা পড়েছি। প্রতিবিম্ব কয় প্রকার হয়? সদ্বিম্ব, অসদ্বিম্ব, তাদের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আলোর ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের একটি রেখাচিত্র অঙ্কন করো। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, আমাদের কিন্তু এই রেখাচিত্র এটা আমাদের একদম ঠিক করে আঁকতে হবে। আগেও আমি বললাম যে রেখাচিত্র মানে আলোর ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে। সাথে কিন্তু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে এর ছবি যা হবে, লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে কিন্তু তার ছবি আলাদা হবে, ঠিক আছে। দুটোই কিন্তু আমাদের করতে হবে। আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, তার মানে এমনটা নয় লঘু থেকে ঘন আমাদের পরীক্ষায় পড়ে না, ওটাও আমাদের পরীক্ষায় পড়ে, ওটাও আমাদের করতে হবে, ঠিক আছে। সমতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু অবস্থিত। একটি বস্তুকে আমি কি করছি? সমতল দর্পণ অর্থাৎ আয়না, তাই তো। সমতল দর্পণ বলতে আমরা একদম এক কথায় বুঝি আয়না। তো সেখান থেকে আমি কি করলাম না, 10 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রেখে দিলাম। বস্তুটিকে দর্পণের দিকে 2 সেন্টিমিটার এগিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 2 সেন্টিমিটার যদি আমি এগিয়ে দিই তাহলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? এখন বুঝতে পারলে কি বললাম? আমার তাহলে দর্পণ থেকে কত দূরত্বে ছিল? 10 সেন্টিমিটার দূরত্বে ছিল, এটা হচ্ছে 10 সেন্টিমিটার এখানে ছিল। আমি করলাম কি, দেখো যখন 10 সেন্টিমিটার দূরত্বে ছিল তখন কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হয়েছিল এইরকম জায়গাতে। দেখো এটা আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, এটা খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে প্রতিবিম্ব যখন আমাদের 10 সেন্টিমিটার দূরত্ব ছিল, ঠিক আছে। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। এরপর আমি কি করলাম, এখান থেকে বস্তুটাকে আমি এখানে নিয়ে এলাম, অর্থাৎ 2 সেন্টিমিটার আগিয়ে নিয়ে এসেছি। তাহলে আমার কত দূরত্ব হয়ে গেছে এখন? এখন আমাদের দর্পণ থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, তাই তো। তার মানে মনে রাখতে হবে প্রতিবিম্ব কিন্তু এই দর্পণ থেকে এই দিকে 8 সেন্টিমিটার দূরেই অবস্থিত হবে। তাহলে এখন এই বস্তু এবং প্রতিবিম্ব এদের মধ্যে দূরত্ব কত হবে? 8 + 8 কত হয়ে গেল? তাহলে 8 + 8 16 হয়ে গেল। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? বেশ, তো এই ছিল আমাদের আলো থেকে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আগে অতি অবশ্যই ভালো করে যেতে হবে। তোমরা যদি এই কোশ্চেনগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় মোটামুটি সমস্ত প্রশ্ন টাচ করে দিয়ে আসতে পারবে এই চ্যাপ্টার থেকে, এটা আশা রাখি। ওকে, চলো এরপরে আমরা দেখে নেব আমাদের পরবর্তী চ্যাপ্টার চুম্বক বা ম্যাগনেট। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ম্যাগনেটাইট প্রথম কোথায় পাওয়া যায়? ম্যাগনেটাইট মানে কি? এটা কিন্তু চৌম্বক, এক ধরনের চৌম্বক, ঠিক আছে। এটা হচ্ছে প্রাকৃতিক চৌম্বক। আমরা জানি চৌম্বক 2 প্রকারের হয়, প্রাকৃতিক চৌম্বক আর কি কৃত্রিম চৌম্বক। ম্যাগনেটাইট হচ্ছে প্রাকৃতিক চৌম্বক। এটা কোথায় পাওয়া যায়? ম্যাগনেসিয়া অঞ্চলে। কোথায়? ম্যাগনেসিয়া অঞ্চলে প্রথম এটি পাওয়া যায়। ক্লিয়ার? আর যিনি পেয়েছিলেন তার নাম কি? ম্যাগনেস, ঠিক আছে। যিনি পেয়েছিলেন তার নাম কি? ম্যাগনেস। এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক চুম্বকের নাম লেখো। এক্ষুনি আমি বললাম ম্যাগনেটাইট কি? একটি প্রাকৃতিক চুম্বক, তার মানে কি হবে এটা? ম্যাগনেটাইট। বুঝতে পারলে? আচ্ছা, চৌম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি হয়? কোথায়? এটা তোমরা আমায় কমেন্টে জানাও, ঠিক আছে। কোথায় আমাদের চৌম্বকের আকর্ষণ বলটা সব থেকে বেশি হয় আমাদের জানতে হবে এটাও, ঠিক আছে। পরের প্রশ্ন, কোথায় আকর্ষণ বল কাজ করে না? চৌম্বকের কোন অংশে আকর্ষণ বল কাজ করে না? উদাসীন অঞ্চল। কোথায়? একদম একটা চৌম্বকের মিডল পয়েন্ট, ঠিক আছে। এটা যে চুম্বক হয় একদম এর মিডল পয়েন্ট যেখানটায় আছে এই অঞ্চলে কোনো রকম বল কাজ করে না,
একে আমরা কি বলি? উদাসীন অঞ্চল। ঠিক আছে, পরের প্রশ্ন, চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। দুটি ধর্ম, 4-5টা ধর্ম আছে, তার মধ্যে আমাদের দুটো ধর্ম, কিন্তু দুটো ধর্ম নয়, আমাদের 3-4টে মোটামুটি মনে রাখতে হবে, কারণ এখানে প্রশ্নটা আমি অতি সংক্ষিপ্ত দিয়েছি। এখানে আমরা দুটো ধর্ম লিখলেই আমাদের 1 নাম্বার দিয়ে দেবে। কিন্তু যদি এটা আমাদের 3 নাম্বারের প্রশ্ন দিয়ে দিল, তখন কিন্তু আমাদের দুটো ধর্ম লিখলে চলবে না, তখন আমাদের কি করতে হবে? অন্তত 4 থেকে 5টা ধর্ম আমাদের লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি যদি বলি এখানে দুটি ধর্ম, তো প্রথমেই আছে কি? আকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ ধর্ম। এছাড়া কি? দিক নির্দেশ করতে সাহায্য করে। আমরা দেখেছি নৌ কম্পাসে কি হয়? চৌম্বক ব্যবহার করা হয়, তাই তো? কিসে সাহায্য করে? সেটা আমাদের দিক নির্ণয় করতে সাহায্য করে, তাই তো? তাহলে এইভাবে আমাদের কিন্তু চৌম্বকের ধর্মগুলোও করতে হবে। চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখতে হবে 0.86 গুণ। ঠিক আছে, 0.86 গুণ। পরের প্রশ্ন, চুম্বকের প্রতিটি অণুকে কি বলা হয়? চুম্বকের প্রত্যেকটি অণুই কিন্তু এক একটা চুম্বক। ঠিক আছে, সেই জন্য আমরা তাদের কি বলি? অণুচুম্বক। কি বলি আমরা? অণুচুম্বক বলবো তাদের। ক্লিয়ার? বোঝা গেল? নৌ কম্পাস কোথায় কাজে লাগে? আমি এক্ষুনি বললাম, কোথায়? জাহাজে, তাই তো? জাহাজে নাবিকরা দিক নির্ণয়ের কাজে নৌ কম্পাস ব্যবহার করে থাকে। ম্যাগনেটিক ক্যাম্পাসের উত্তর সন্ধানী মেরুতে কোন মেরু থাকে? কোন মেরু থাকে? অবশ্যই উত্তর মেরু, নর্থ পোল, তাই তো? এটিএম কথাটির পুরো নাম কি? তোমরা প্রত্যেকে শুনেছি এটিএম কথাটা, তাই তো? এই এটিএম কথার পুরো নাম কি? এটাও কিন্তু তোমাদের আমি বললাম না, তোমরা এটা বই থেকে খুঁজে কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই উক্তিটি কে করেন? পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, এই কথাটা কে বলেছিলেন? মনে রাখতে হবে, বলেছিলেন কে? উইলিয়াম গিলবার্ট। ঠিক আছে, গিলবার্ট, উইলিয়াম গিলবার্ট। ওকে, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চুম্বকের অস্তিত্ব পাওয়া যায়। কি হবে? দেখো, এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের। এক হচ্ছে পায়রা, 2 হচ্ছে কচ্ছপ। ঠিক আছে, পায়রা আর কচ্ছপ, এদের দেহে কিন্তু ম্যাগনেটের অস্তিত্ব পাওয়া যায়। বুঝতে পারলে? মেরু অঞ্চলের বিকিরণ বলয়কে কি বলা হয়? কি বলা হয়? সুমেরুতে কি বলা হয়? সুমেরু প্রভা। আর কুমেরুতে কুমেরু প্রভা। কুমেরু প্রভা। যদি আমাদের এখানে যেমন কি কোনো মেরু উল্লেখ করে দেওয়া নেই, এখানে জানতে চাওয়া হয়েছে মেরু অঞ্চলের বিকিরণ বলয়কে কি বলা হয়। এখানে আমরা কি বলবো তাহলে? এখানে আমরা বলবো সুমেরু কুমেরু কিছুই বলবো না, বলবো মেরু প্রভা। ঠিক আছে, মেরু প্রভা। যদি এটাই আমাদের বলে দিত যে উত্তর মেরুর বিকিরণ বলয়কে কি বলা হতো, তাহলে আমরা বলতাম সুমেরু প্রভা, আর দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা। ঠিক আছে, এখানে যেহেতু মেরুর কথা উল্লেখ করে দেওয়া নেই, সেজন্য আমরা কি বলবো? মেরু প্রভা। বুঝতে পারলে? বেশ, এরপরে দেখো, এগুলো হচ্ছে আমাদের 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন, এগুলো আমাদের আসে সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চৌম্বক পদার্থ আর অচৌম্বক পদার্থ। ঠিক আছে, এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের চৌম্বক পদার্থ, এটা আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে বেশি। ক্লিয়ার? প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে দুটি পার্থক্য আমাদের জানতে চাওয়া হয়েছে, প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে। বুঝতে পারলে? চলো, পরের প্রশ্ন হচ্ছে উদাসীন অঞ্চল কাকে বলে? আমি কিন্তু অলরেডি একটু আগে আলোচনা করে দিয়েছিলাম, তাই তো? উদাসীন অঞ্চলটা, এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আমাদের ভালো করে করতে হবে। চুম্বক শলাকা ও চৌম্বক অক্ষ কাকে বলে? দেখো, যদি প্রশ্ন একটু টাফ হয়, একটু যদি কঠিন হয়, তাহলে কিন্তু আমাদের এইরকম টাইপের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, চৌম্বক শলাকা ও চৌম্বক অক্ষ বলতে কি বোঝো বা কাকে বলে? বুঝতে পারলে? দেখো, একটি চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, চৌম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত হবে? দেখো, জ্যামিতিক দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে, অর্থাৎ 7 সেন্টিমিটার দেওয়া আছে, তার সাথে যদি আমরা 0.86 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে তার চৌম্বক দৈর্ঘ্য। বুঝতে পারলে? অতএব জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো, কত দিয়ে গুণ করবো? 0.86 গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি না চৌম্বক দৈর্ঘ্য। এটাও কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, বেশ, চলো পরের প্রশ্ন হচ্ছে যে চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলতে কি বোঝো? চুম্বকের ধর্মের মধ্যে আমরা পড়েছিলাম দিক নির্দেশক ধর্ম, তাই তো?
তো সেই ধর্মটা কিন্তু আমাদের এক্সপ্লেন করতে হবে, একটু ব্রিফলি লিখতে হবে। বুঝতে পারলে? পরের প্রশ্ন হচ্ছে চৌম্বক আবেশ কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আমাদের কিন্তু অতি অবশ্যই করতে হবে এটা। ঠিক আছে, পৃথিবী একটি বড় চুম্বক, ব্যাখ্যা দাও। পৃথিবী যে একটি বড় চুম্বক, এর সপক্ষে যুক্তি দাও, এটার ব্যাখ্যা দাও। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ চুম্বকের ব্যবহার, এটাও আমাদের অতি অবশ্যই রেডি করতে হবে, এও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ। চোখ কান বন্ধ করে এই প্রশ্নটা আমাদের করতে হবে। দেখো এই স্লাইডে যে প্রশ্নগুলো আছে, যে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? অতএব এই 5টা প্রশ্নকে কিন্তু একদমই ছাড়া যাবে না, মনে থাকবে, অতি অবশ্যই করতে হবে। তো এই হচ্ছে আমাদের চৌম্বক চ্যাপ্টার থেকে যা কিছু প্রশ্ন হয় সেগুলো আমরা দেখলাম। মোটামুটি এগুলো করলেই তোমরা আশা রাখছি পরীক্ষায় পেয়ে যাবে। এবং সাথে কিন্তু তোমাদের বইটা অতি অবশ্যই করতে হবে, কারণ বই তো আমাদের সবার আগে, তাই না? বই আমাদের করতেই হবে। চলো, এরপরে হচ্ছে আমরা দেখব তড়িৎ। এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথমেই দেখে নেব শর্ট প্রশ্নগুলো কি আছে। দেখো, প্রাইমারি সেলে কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়। সেল মানে কি? সেল মানে কোষ, তাই তো? এর বাংলা কি? মুখ্য কোষ। প্রাইমারি সেলে বাংলা কি? মুখ্য কোষ। আচ্ছা, মুখ্য কোষে কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? দেখো, এটা মনে রাখতে হবে, রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে। ঠিক আছে, রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, সেকেন্ডারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো তোমরা এটা আমায় কমেন্ট করে জানাও কি হবে। গ্রাফাইট ও চিনেমাটির মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? কোনটি পারে? দেখো, এটা হচ্ছে অ্যান্সার হবে গ্রাফাইট। কারণ গ্রাফাইট হচ্ছে কি? তড়িতের সুপরিবাহী পদার্থ। আর চিনেমাটি হচ্ছে কি? না, তড়িতের কুপরিবাহী, অর্থাৎ চিনেমাটি কিন্তু তড়িৎকে পরিবহন করতে পারবে না। বুঝতে পারলে? বেশ, পরের প্রশ্ন হচ্ছে সুইচ অন থাকা অবস্থায় কোনো বর্তনী মুক্ত না বদ্ধ। দেখো, আমরা কিন্তু পড়ে এসেছি বদ্ধ বর্তনী আর মুক্ত বর্তনী। এবারে বলছি এখানে সুইচ যদি অন থাকে, আচ্ছা সুইচ অন থাকলে কারেন্ট যাবে না? যাবে না, কারেন্ট যাবে, তাই তো? সুইচ অন থাকা মানে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট যাবে। এবারে মনে রাখতে হবে, কারেন্ট যাচ্ছে মানে অতি অবশ্যই বর্তনীটিকে হতে হবে বদ্ধ বর্তনী। ঠিক আছে, যখনই কারেন্ট প্রবাহিত হবে তখন কি হবে? বদ্ধ বর্তনী। কারেন্ট যখন প্রবাহিত হবে না, অর্থাৎ সুইচ যখন অফ থাকবে, তখন হয়ে যাবে কি? না, মুক্ত বর্তনী। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বদ্ধ বর্তনী। বুঝতে পারলেন? আচ্ছা, গাড়ির শক্তিশালী ব্যাটারিকে কি সেল বলা হয়? কি সেল? এটাও কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। ঠিক আছে, গৌণ কোষ। দেখো, এখানে যে প্রশ্ন ছিল প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল, এখানে কিন্তু তোমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে, কয়েকটা প্রাইমারি সেলের নাম, কয়েকটা সেকেন্ডারি সেলের নাম, উদাহরণ। বুঝতে পারলে? তো তার মধ্যে গাড়ির যে ব্যাটারি, এটা কিন্তু সেকেন্ডারি সেল। ক্লিয়ার? তড়িতের কুপরিবাহী দুটি পদার্থের নাম লেখো। এটা আমি বলছি না, একদম সহজ প্রশ্ন, তোমরা সকলেই পারবে। ঠিক আছে, তো তোমরা এটা আমায় কমেন্ট করে জানাও কি হবে। তড়িতের দুটি কুপরিবাহী পদার্থের নাম। ক্লিয়ার? চলো, এরপরে আছে আমাদের এলইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এলইডি, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটাও কিন্তু আমি বললাম না, তোমাদের করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আছে কি? তড়িৎ প্রবাহের ফলে কোন ধরনের বলের উদ্ভব ঘটে। তড়িৎ প্রবাহ হচ্ছে, তার ফলে কোন ধরনের বলের সৃষ্টি হবে। মনে রাখতে হবে, যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তখনই সৃষ্টি হবে কি? না, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্র যদি সৃষ্টি হয়, তার মানে ওখানে কি সৃষ্টি হচ্ছে? চৌম্বক বল সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? চৌম্বক বল বা চুম্বক বল। ক্লিয়ার? সোলার সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, বা কোন শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয়। সোলার সেল কি হয়? সেখানে সূর্য থেকে আলো এসে পড়ে, সেখান থেকে আমরা কারেন্ট পাই। তার মানে কি হচ্ছে? না, এখানে সৌরশক্তি রূপান্তরিত হচ্ছে কিসে? না, তড়িৎ শক্তিতে। তাই তো? সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? দেখো, পরের প্রশ্ন হচ্ছে বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি। বাল্ব দেখেছো তোমরা? বাল্বের ভেতরে কি থাকে? ফিলামেন্ট থাকে।
সেই ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? ঠিক আছে, কি হবে এটা? না টাংস্টেন। কি? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় আমাদের ফিলামেন্ট। ক্লিয়ার? ফিউজ তার কোন কোন উপাদান দিয়ে তৈরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের করতেই হবে এবং তোমাদের মনে রাখতে হবে ফিউজ তার তৈরি হয় লেড আর টিন। সাথে কিন্তু তোমাদের সংকেতগুলো মনে রাখতে হবে। সংকেত হচ্ছে কি? লেডের সংকেত হচ্ছে পিবি আর টিনের কি? এসএন। পিবি এবং এসএন, লেড এবং টিন, এই দুটো ধাতু দিয়ে তৈরি হয় কি? ফিউজ তার। বুঝা গেল? ইলেকট্রিক ইস্ত্রির ভেতরে কোন ধরনের না ইলেকট্রিক ইস্ত্রির ভেতরে কোন তার থাকে? মনে রাখতে হবে এর ভেতরে থাকে কি? নাইক্রোম তার। ঠিক আছে, এই তারটাকে আমরা কি বলি? নাইক্রোম তার। এর অনেক বিশেষত্ব আছে যার জন্য কি ব্যবহার করা হয়। তোমরা এখন বড় হবে তখন তোমরা জানতে পারবে কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন তোমাদের মনে রাখতে হবে নাইক্রোম তার ব্যবহার করা হয় ইলেকট্রিক ইস্ত্রির ভেতরে। এমনকি হিটারের ভেতরেও কিন্তু নাইক্রোম তার ব্যবহার করা হয়। বুঝতে পারলে? দেখো এরপরে আছে এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ দিচ্ছি, তাপ শক্তি পাচ্ছি, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি হবে? হিটার। হিটারে আমরা কি দেই? কারেন্ট দেই, তড়িৎ দেই। সে কি উৎপন্ন করে? সে তাপ উৎপন্ন করে, তাই তো? তাপ উৎপন্ন করে, তার মানে এখানে কি হচ্ছে? তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? এটার হিটার হবে। ঠিক আছে, হিটার হবে। এই যে বৈদ্যুতিক ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রি, এটাও কিন্তু এর উদাহরণ হবে। ঠিক আছে, ইস্ত্রিতে কি হয়? কারেন্ট দেই আর ইস্ত্রি কি হয়ে যায়? গরম হয়ে যায়। মানে কি হচ্ছে এখানে? তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পারলে? চলো এবারে আমরা দেখবো তোমাদের এই তড়িৎ চ্যাপ্টার থেকে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়, অর্থাৎ 2 অথবা 3 নম্বরে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা একটু এখানে দেখে নেব। ঠিক আছে, প্রথমে হচ্ছে তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ কয় প্রকার ও কি কি? এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। কি হয় না, তড়িৎ কোষ 2 প্রকার, এক হচ্ছে মুখ্য কোষ, 2 হচ্ছে গৌণ কোষ, তাই তো? পরের প্রশ্ন, প্রবাহী তড়িৎ কাকে বলে? প্রবাহী তড়িৎ কয় প্রকার ও কি কি? দেখো কাকে বলে এটা তো আমাদের মুখস্থ করতেই হবে, পড়তেই হবে। কি কি বা কয় প্রকার ও কি কি এটা আমাদের মনে রাখতে হবে। তড়িৎ প্রবাহ হচ্ছে বা প্রবাহী তড়িৎ হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, কি কি না, এক হচ্ছে সমপ্রবাহ আর 2 হচ্ছে কি না পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ, এদের কিন্তু আরো নাম আছে। সমপ্রবাহকে আমরা কি বলি? ডিসি, ডাইরেক্ট কারেন্ট। আর পরিবর্তী প্রবাহকে আমরা কি বলি? এসি, অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, ডিসি আর এসি। বোঝা গেল? পরের প্রশ্ন, প্রাথমিক কোষ ও গৌণ কোষ কাকে বলে? উদাহরণ সহ লেখো। আমি এক্ষুনি বলেছিলাম যে প্রাথমিক কোষ আর গৌণ কোষের উদাহরণগুলো মনে রাখতে। এখানে কিন্তু আমাদের সংজ্ঞাও চেয়েছে এবং আমাদের উদাহরণও চেয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের রেডি করতে হবে। তড়িৎ পরিবাহী কয় প্রকার ও কি কি? তড়িৎ পরিবাহী কয় প্রকার হয় এবং সেগুলি কি কি? ঠিক আছে, সংজ্ঞা ও উদাহরণ লেখো, উদাহরণ সহ লেখো। বুঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বকের ব্যবহার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের অতি অবশ্যই করতে হবে। ঠিক আছে, তড়িৎ চুম্বক কাকে বলে এবং এর ব্যবহার। নির্জল কোষ কি কি কাজে লাগে? দেখো নির্জল কোষ, এটাও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। দেখো এটাও মনে রাখতে হবে, নির্জল কোষ কিন্তু আমাদের রিমোটের যে ব্যাটারি থাকে, ঠিক আছে, রিমোটের যে ব্যাটারি থাকে সেটা কিন্তু নির্জল কোষ। ঠিক আছে, টিভির যে রিমোট হয়, আর কি, আর আমাদের টর্চে থাকে। ঠিক আছে, নির্জল কোষ কিন্তু আমাদের টর্চে থাকে এবং টিভির রিমোটে থাকে। ঠিক আছে, তো আমরা বলতে পারি তাহলে নির্জল কোষ আমাদের রিমোটের ব্যাটারিতে এবং টর্চের ব্যাটারিতে থাকে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? ফিউজ তারের গঠন বর্ণনা করো। এটাও কিন্তু আমাদের একটু যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রশ্নগুলো পড়তে পারে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায় লেখো। কি কি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তিকে বাড়ানো যাবে, বৃদ্ধি করা যাবে, আমাদের সেই উপায়গুলো লিখতে হবে। বোঝা গেল? এলইডি কি? এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখো এলইডি কি, প্রথমত এলইডির ফুল ফর্ম আমাদের জানতে হবে। কি? লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড এলইডির ফুল ফর্ম। আমাদের এলইডি কি এটাও পড়তে হবে, সাথে কিন্তু ব্যবহারের সুবিধা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এলইডি ব্যবহারের সুবিধা। নর্মাল যে বাল্ব হয় তার থেকে এলইডি ব্যবহারের অনেক সুবিধা আছে, সেই সুবিধাগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং ভালো করে পড়তে হবে।
বোঝা গেল কি বললাম? চলো পরে হচ্ছে সৌরশক্তি কাকে বলে, ব্যবহারগুলি লেখো। সৌরশক্তির ব্যবহার। অন্তরক কাকে বলে? অন্তরক মানে কুপরিবাহী, তড়িতের কুপরিবাহীকে আমরা কি বলি? অন্তরক। তার সংজ্ঞা চাওয়া হয়েছে এখানে, উদাহরণ দাও। একটি বাল্ব, দুটি সেল ও একটি সুইচ অন অবস্থায়, সুইচ দিয়ে যখন আমাদের কারেন্ট যাবে, ঠিক আছে, তার একটি তড়িৎ বর্তনী অঙ্কন করতে বলা হয়েছে। এটা কিন্তু আমাদের অতি অবশ্যই করতে হবে, ঠিক আছে? এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি তড়িৎ চ্যাপ্টারে যেই প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। এবারে আমরা দেখবো আমাদের পরবর্তী চ্যাপ্টার পরিবেশ বান্ধব শক্তি। সেখান থেকে প্রথমেই দেখে নেব শর্ট প্রশ্নগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমাদের 1 নম্বরের প্রশ্ন আকারে আসে। প্রথমেই হচ্ছে কি, কয়লা পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানির উদাহরণ? এগুলো কোন ধরনের জ্বালানি? এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? পরের প্রশ্ন, একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। একদম সহজ, ঠিক আছে? এটার আমি অ্যান্সার বলছি না, তোমরা এটা নিজেরা করবে। পশ্চিমবঙ্গের একটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এটা কিন্তু মনে রাখতে হবে কি, কালিম্পং। পরের প্রশ্ন, মার্স গ্যাস কাকে বলে? মনে রাখতে হবে মিথেনকে বলা হয় মার্স গ্যাস। দেখো মিথেনের কিন্তু অনেক নাম আছে, মার্স গ্যাস বলা হয়, মিথেনকে সুইট গ্যাস বলা হয়, ঠিক আছে? সুইট গ্যাস, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। মিথেনকে মার্স গ্যাস বলা হয়, সুইট গ্যাস বলা হয়। সিএনজি এর পুরো নাম কি? সিএনজি এর পুরো নাম মনে রাখতে হবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? আমি লিখছি না, আমি মুখে বলছি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, চলো পরের প্রশ্ন হচ্ছে কি না, আমাদের জোয়ার ভাটা শক্তি কোন ধরনের শক্তির উদাহরণ? কোন ধরনের? অপ্রচলিত শক্তি, তাই তো? অপ্রচলিত শক্তি। স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি লাগে? কোন শক্তি লাগে? এটা আমি বলছি না, তোমাদের করতে হবে নিজেদের, ঠিক আছে? কিছু কিছু প্রশ্ন নিজেদেরও করতে হবে, তার জন্য বইটা ভালো করে পড়তে হবে, তাই তো? বেশ, চলো পরের প্রশ্ন হচ্ছে কি, বায়োগ্যাসের মুখ্য উপাদান। দেখো বায়োগ্যাসেও কিন্তু আমাদের কি থাকে? মিথেন থাকে। বায়োগ্যাসেও কিন্তু আমাদের মিথেন থাকে, এটা আমরা জানতে হবে, এবং তার মুখ্য উপাদান কিন্তু এই মিথেনই। সোলার প্যানেল কোন ধাতুর কেলাস দিয়ে নির্মিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে কি? সিলিকন, ঠিক আছে? কি হবে? সিলিকন। বোঝা গেল? পশ্চিমবঙ্গে কোন জায়গায় সৌরশক্তির ব্যবহার হচ্ছে? কোথায় হবে এটা? এর অ্যান্সার হবে সাগরদ্বীপ। মনে থাকবে, সাগরদ্বীপে আমাদের কিন্তু সৌরশক্তির ব্যবহার হচ্ছে এখন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ আমাদের 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ। অপ্রচলিত শক্তি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্বালানি ক্রয় প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। এটাও কিন্তু আমাদের পড়তে হবে, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপন মূল্য কাকে বলে? এও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, যদিও তোমাদের এই প্রশ্নটা তখন গুরুত্বপূর্ণ হবে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নটা একটু কঠিন হয়, ঠিক আছে? আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলো লেখো, ঠিক আছে? একই জিনিস, যে যদি তোমাদের প্রশ্ন একটু কঠিন হয় তাহলে কিন্তু এই তাপন মূল্য, আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য, এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? জোয়ার ভাটা শক্তি কি? সকলেই জানো তোমরা, তোমাদের কিন্তু জোয়ার ভাটা শক্তি কি এখানে জানতে চাওয়া হয়েছে, লিখতে হবে ভালো করে গুছিয়ে, তাই তো? শক্তি সংকট কাকে বলে? বর্তমানে যেটা প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের, তাই তো? শক্তি সংকট, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? আমাদের শক্তির সংকট হচ্ছে। সেই শক্তি সংকটের সমাধানগুলি লেখো। এর উপায় কি? এই সংকটের হাত থেকে বাঁচার উপায় কি? তার সমাধান কি? সেই সমাধানগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তো এই ছিল তোমাদের মোটামুটি 4টে চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেগুলো কিন্তু ডিসকাস করলাম, আলোচনা করলাম। কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, কিছু কিছু প্রশ্নের আমি উত্তর দেইনি, তোমাদের নিজেদের খুঁজে বের করতে বলেছি, তাই তো? তো আলটিমেট কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নগুলোই ভালো করে রেডি করতে হবে, সাথে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? তো আবারও আমাদের এই ক্লাসটা শেষ করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট
এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আজকে তোমাদের সেশনটা এখান পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে, পরবর্তী কোনো টপিক নিয়ে।